আমাদের পশ্চিমবঙ্গেও 25টি আসনে ভোট ইতিমধ্যে শেষ হয়ে গেছে এবং আমি আপনাদের হলফ করে বলতে পারি যে আমরা অনেক আসন জিততে পেরেছি এবং ছাপ্পা ভোট রিগিং বুথ দখল, একের ভোট অন্য লোককে দেওয়া, বিরোধী পক্ষের পোলিং এজেন্ট বের করে দেওয়া, এগুলো সুবিধা তৃণমূল কংগ্রেস এবারে করতে পারেনি। তাই তাদের ভীষণ রাগ, সে রাগ তাদের থাকুক। কারণ আমি অনেক অতীত দেখেছি, আপনারা দেখেছেন যে অনেক রাজনৈতিক দল তার অস্তিত্ব বিপন্ন হয়ে গেছে, যারা একটা সময় নিজেদেরকে মনে করতো আমরাই সব। তাই সবসময় একটা কথাই আমি সভাতে বলি যে চিরদিন কাহারও সমান নাহি যায়। আমাদের সবাইকে মিলেমিশে থাকতে হবে, নিজ নিজ ধর্ম পালন নিজস্ব ব্যাপার, রাজনৈতিক অধিকার সকলের। যে রাজনৈতিক দলকে সমর্থন করতে চায় তার করা উচিত এবং সে অধিকার আমাদের দেশের সংবিধান দিয়ে গেছে বাবা সাহেব আম্বেদকর, মৌলানা আবুল কালাম আজাদ। অতএব ভারতবর্ষের এটা সবচেয়ে বড় অহংকার এবং অলংকার যে রাষ্ট্রপতি মহোদয়ের একটা ভোট, আর আপনি একজন প্রান্তিক মানুষ, আপনি কৃষক হতে পারেন, আপনি প্রান্তিক হতে পারেন, হকার হতে পারেন, টোটো চালক হতে পারেন, আপনি এমনকি ক্ষেত মজুর হতে পারেন, আপনারও একটি ভোট। অতএব আলটিমেটলি দিনের শেষে গিয়ে আমাদের সকলের সাংবিধানিক ক্ষমতা কিন্তু এক। সেখানে কোনো বর্ণ, ধর্ম, সম্প্রদায়, সেখানে উঁচু নিচু, অর্থশালী, বিত্তশালী, ক্ষমতাশালী, প্রভাবশালী এমন কোনো বাজ বিচার নেই। সবাই আমরা সমান, এটা আমাদের ভারতবর্ষের সংবিধান দিয়ে গেছে। স্বাভাবিকভাবে আমি চাইব যে কেবলমাত্র সনাতন হিন্দুদের সমর্থনে অভিজিৎ গাঙ্গুলি মহোদয় নন্দীগ্রাম থেকে লিড পাবেন তা নয়। কারণ ভুল বুঝিয়ে রেখেছিল বলে আমি আপনাদের বেশি ভোট পাইনি। বুথগুলো আমি হিসাব করেছিলাম, আমি 400 মতো রাষ্ট্রবাদী মুসলিমদের ভোট পেয়েছিলাম 21 সালে। মীনাক্ষী ব্যানার্জি সিপিএম এর প্রার্থী, তিনি 9 বুথে লিড করেছিলেন মুসলিম বুথে, আর তিনি 1200 ভোট পেয়েছিলেন। বাকিটা মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন ভয় দেখিয়ে, গায়ের জোরে এবং মিথ্যা কথা বলে। সেই মিথ্যাগুলো পরে প্রমাণ হয়েছে। মমতা ব্যানার্জি একাধিকবার নন্দীগ্রামে 21 সালে বলেছিলেন যে এনআরসি হবে, সিএ মানে এনআরসি, আপনাদের সবাইকে এখান থেকে তাড়িয়ে দেবে বিজেপি এলে। আজকে আপনারা 18টা রাজ্যে বিজেপি আছে। আমাদের এখানকার ছেলেরা যারা দর্জির কাজ করে বা অন্যান্য কাজ করে, তারা সুরাটে, নাগপুরে, পুনেতে ভর্তি, সব বিজেপি শাসিত রাজ্যে কাজ করে, সেখান থেকে রোজগার করে এখানে পাঠায়, সংসার চলে। তারা ঈদের সময়, উৎসবের সময় এখানে আসে। তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন তোমার শিক্ষায় হস্তক্ষেপ করে সেখানকার বিজেপি সরকার, উত্তর হবে না, আমি ভালো আছি, আমি এত খারাপ নেই। তুমি ধর্মচারণ করা, তোমার যে ধর্ম পালন, সেখানে কেউ বাধা দেয়? বলবে না, কেউ বাধা দেয় না। সেখানে কি সাধারণ সংখ্যালঘু মুসলিমদের উপর অত্যাচার হয়? উত্তর আসবে না, অত্যাচার হয় না। সেখানে গুন্ডা দমন করা হয়। সে গুন্ডার নাম শাহজাহান শেখ হতে পারে, আর উত্তম হাজরা হতে পারে, শিবু হাজরা হতে পারে, বা উত্তম সর্দার হতে পারে। নাম দেখে, পদবি দেখে, ধর্ম দেখে হয় না, গুন্ডাই হয়। আর ভারতীয় জনতা পার্টি যেখানে যেখানে সরকারে আছে, সেখানে গুন্ডা দমন করা আমাদের কাজ। কোন জাত, ধর্ম, সম্প্রদায় দেখে হয় না। এই ভারতীয় জনতা পার্টি তো প্রথম ভারতবর্ষের রাষ্ট্রপতি করেছিল এপিজে আব্দুল কালামকে, সংখ্যালঘু মুসলমানকে। ভারতীয় জনতা পার্টি নিচে বসায় না, মুসলিমদের উপরে বসায়। নাজমা হেপতুল্লাহকে রাজ্যপাল অটল বিহারী বাজপেয়ীজি করেছিলেন। আরিফ মোহাম্মদ খান কেরালার রাজ্যপালকে নরেন্দ্র মোদীজি করেছেন। আমরা এগুলো করি না। আমরা ভারত মাতার প্রকৃত সন্তান, যারা দেশে থেকে ভারত মাতাকে যারা বন্ধন করেন, দেশকে যারা ভালোবাসেন, রাষ্ট্রবাদী, তাদেরকে সমর্থন করি। আজকে উত্তরপ্রদেশের যোগীজি তৃতীয়বারের সরকারে ক্ষমতায় আছে। দেওবন্দ মাদ্রাসা, সবচেয়ে বড় মাদ্রাসা ভারতবর্ষে, তালা চাবি লাগিয়েছে। আজকে 7 বছর তিনি ক্ষমতায় আছেন। মিথ্যে কথাগুলো এখানে বলে চুরির লাইসেন্সটা বের করে নিয়ে চলে যায়। আমফানের টাকা ঝাড়বো, শৌচালয়ের টাকা ঝাড়বো, 100 জনের টাকা মারবো, আবাস যোজনার টাকা চিটিংবাজি করবো, ঠিকাদারি করবো, নিজের পুরো পরিবারকে যেখানে যত ছোট কাজ আছে, যেমন প্রাণী মিত্রা হলেও 1,500 টাকা হলেও
নিজের পরিবারকে দেবো আর নইলে বিক্রি করবো টাকা দিব। এই ব্যবসাটা করার জন্য এখানে তৃণমূলের কিছু লোক সংখ্যালঘু চাদর পরে বিজেপি হিন্দুদের পার্টি জয় শ্রীরাম বলে। কে বলেছে আপনাকে জয় শ্রীরাম বলতে? আপনি ভারত মাতাকে জয় বলবেন, আমরা জয় শ্রীরাম বলবো, অসুবিধা কি আছে? আপনাকে কেউ বলেন যে বলতেই হবে? আর আমরা আপনাদের বলি আমরা রামরাজ্য দিতে চাই আপনাদের। মোদীজি সেটা দিতে চান। রামরাজ্য মানে কি জানেন? মাথায় ছাদ। কেন এত কাঁচা বাড়ি? 40 লক্ষ বাড়ি ভারত সরকার দেওয়ার পরে কেন এত চারিদিকে কাঁচা বাড়ি? পশ্চিমবঙ্গে 40 লক্ষ বাড়ি দিয়েছে মোদী সরকার, 45,000 কোটি টাকা। আপনি কেন পাননি 1,25,000 টাকা? সুফিয়ানের বাড়ি হতে পারে, সাউদ্দিনের বাড়ি হতে পারে 4 তলা 5 তলা, আপনাকে বাড়ি করে দেওয়া যায় না। এই চোরগুলোকে 185 জনকে আমফানের টাকা মেঘনাথ পাল ফেরত করিয়েছিল, 20,000 টাকা করে লাইন দিয়ে ফেরত করিয়েছিল বিডিও অফিসে। এক একজন 3টা করে টাকা নিয়ে নিয়েছে। মোদীজির পাঠানো টাকা আমফান ধরে 20 গুণিত 3 60,000। রাজারাম চকের একটাকে তো ধরা হয়েছিল, তো মোটরসাইকেল কিনে নিয়েছে আমফানের টাকা। তার মোটরসাইকেলটাও তুলে আনা হয়েছিল। এই চুরি করার জন্য হিন্দু মুসলমানের একটা প্রাচীর রাখতে হবে, এটাই কাজ। রাজস্থানে বিজেপি সরকার এসেছে, 3-4 মাস হয়ে গেছে। ভজনলাল শর্মা মুখ্যমন্ত্রী। আজমির শরীফের দরজা বন্ধ হয়েছে নাকি? হয়েছে? তাহলে সব মিথ্যা কথার উত্তরগুলো আমরা দিয়ে গেলাম এখানে। আপনারা কি করবেন? আপনারা ঠিক করুন, আমাদের সঙ্গে আসুন। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। একটা স্কিম, একটা মোদীজির স্কিম কোন একটা নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য নয়। আপনি যে রেশনটা আনছেন না, এটা পিসির রেশন নয়, ভারত সরকারের রেশন। এটা বিজেপির রেশন আমরা বলি না, আমাদের বলতে শেখায়নি। আপনার আমার ট্যাক্সের টাকা কেন বলবো বিজেপির রেশন, মোদীজির রেশন? ওরা বলে লক্ষ্মীর ভান্ডার আমাদের টাকা, বন্ধ করে দেবো। ওর বাপের টাকা বন্ধ করে দেখ। 3,000 টাকা দিব বিজেপি, ওটা বিজেপির স্কিম। আসামে 2,500 দিই আমরা, মধ্যপ্রদেশে 3,000 টাকা। তাই আপনাদের কাছে এই নির্বাচনে আমি বলবো, অভিজিৎ বাবু জিতবেন, কেউ আটকাতে পারবে না, ঝড় আছে। আপনাদের মধ্যে সবারই শিক্ষা দীক্ষা আছে কিছুটা। আপনি একটু ভোট দিতে যাবেন, 3টা নাম আপনার এখানে আছে, আমি প্রতীক ছেড়ে দিলাম। অভিজিৎ গাঙ্গুলির নাম আছে, সায়ন ব্যানার্জির নাম আছে, মূল পার্টি যেগুলো বলছে, দেবাংশু ভট্টাচার্যের নাম আছে। আপনি যদি বলেন আমার তমলুক সংসদীয় কেন্দ্র থেকে আমি দিল্লিতে পাঠাবো এমন একটা লোককে যে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারবে, আমার এলাকার কাজকর্ম তুলে ধরতে পারবে, আপনি নিজেই ঠিক করে নেবেন যে আমি কাকে ভোট দেব, আমাকে বলার দরকার নেই। আর যদি ওদের মতো ওদের কথা বিশ্বাস করে কিছু ইমাম সাহেবকে লাগিয়ে দিয়েছে, 2,500 টাকায় মমতা ব্যানার্জির কাছে বিক্রি হয়েছে, এগুলো উচিত? আমরা কোন মন্দিরের পুরোহিতকে দিয়ে লিফলেট করেছি? সে ব্যক্তিগতভাবে কেউ ইমাম সাহেব, পুরোহিত সাহেব বলতে পারে, তারও রাজনৈতিক অধিকার আছে। একটা রাজনৈতিক দল তার হয়ে কেন কিছু ইমাম সাহেব, সব ইমাম সাহেব নয়, অনেকে তো 2,500 টাকা নেয় না। আমাকে অনেক ইমাম সাহেব বলেছে একটা শুক্রবারেই তো 2,500 টাকা উঠে যায়, আমি কেন নিতে যাবো সরকারের টাকা? আমার তো ইমানে এসব লেখা নেই, আমার সুদ খাওয়া নেই হিসাবে, নিয়মে। আমার ধর্ম কাজ করার জন্য আপনারা দেখবেন, আমরা যদি পুজো দিতে যাই, হিন্দু লোক যারা, আমরা পুজোর টাকা কাউকে দিতে দিই না। পুজো আমার কাজ, আপনার কাজ নামাজ পড়া, প্রেয়ার করা, এটা আমাদের নিজস্ব ব্যাপার, তার সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। আচ্ছা বলুন তো, এই রইজুদ্দিন পুরকাইত সাহেব একটা লিফলেট ছেড়েছেন। আমি এই ইমাম সাহেবকে বলি, 2021 সালের পরে সংখ্যালঘুদের বা মুসলিমদের উপর যে অত্যাচারগুলো পশ্চিমবঙ্গ সরকার করেছে, আপনি সেদিন কেন মুখ খুলেননি? আনিস খানকে যখন আমতায় 3 তলা বাড়ির ছাদ থেকে রাত্রি 1:30টার সময় ঠেলে ফেলে মেরে দেয় মমতা ব্যানার্জির পুলিশ, সেদিন কেন ইমাম সাহেব আনিস খানকে খুন করলো কেন? দোষী পুলিশের শাস্তি চাই বলেন। রামপুরহাটের বক্তই ওই বুথে, আপনার এখানে যেমন বেশ কিছু বুথে আছে 2-3টা করে ভোট আমরা পেয়েছি, বাকি সব ভোট ওরা পেয়েছে। রামপুরহাটের বক্তই বলে একটা গ্রাম আছে, জানা হয়ে গেছে আপনাদের, সেখানে বিজেপি মাত্র 17টা ভোট পেয়েছিল 21 সালে রামপুরহাটে, মুসলিম গ্রাম।
সব তৃণমূল পেয়েছে। সেখানে শিকল তুলে গরিব মুসলমান মহিলাগুলোকে পুড়িয়ে মারল, 7টা মহিলা 4টা বাচ্চা। মমতা ব্যানার্জি যাওয়ার আগে কিন্তু আমি গেছি, কারণ আমি রাজ্যের বিরোধী দল নেতা, শুধু রাজনৈতিক স্বার্থ দেখি না। যেখানে সরকার সরকারি দলের দ্বারা আক্রান্ত হয় আমি যাই। সেদিন কেন ইমাম সাহেব বলেনি যে এতগুলো নিরীহ মুসলিম মহিলাকে শিশুকে পুড়িয়ে মারলো, সরকার এটা ঠিক করছে না, শাসক দলের লোকরা করছে, ওখানে তো বিজেপি নেই। যেদিন ফুরপুরা দরবার শরীফের পীর সাহেবের ছেলে, তার রাজনীতি আলাদা, সে আইএসএফ করে, আমি বিজেপি করি, আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। কিন্তু তিনি ফুরপুরা দরবার শরীফের পীর সাহেবের বাড়ির ছেলে। কলকাতার ধর্মতলায় তার টুপি ধরে কে টেনেছিল? কেন্দ্রীয় পুলিশ না রাজ্য পুলিশ? দাদা হুজুর আবু বক্কর সাহেবের বাড়ির ছেলেকে 39 দিন জেল কে কাটিয়েছে? নরেন্দ্র মোদী না মমতা ব্যানার্জি? কদিন আগে পুকুরের উপর বাড়ি করেছিল, প্ল্যান ছাড়া, 5তলা বাড়ি, গার্ডেন দিচ্ছে, ধপ করে বাড়িটা পড়ে গেল। ফিরাদ হাকিম চাপা পড়েনি, কাউন্সিলর শামসু ইকবাল 4 কোটির গাড়ি চড়ে, সে চাপা পড়েনি। 12টা গরিব মুসলমান মারা গেছে। আপনাদেরকে ব্যবহার করছে তেজপাতার মতো, তরকারিতে লাগে, খাওয়া যায় না। কোভিডের ভ্যাকসিন আপনি আমি আলাদা লাইনে নিয়ে নিইনি, আলাদা লাইন হয়েছিল ভারত সরকারের ভ্যাকসিন। ইমাম সাহেব বলছেন হিন্দুত্ববাদী নেতা নরেন্দ্র মোদী, ইমাম সাহেব যেটা ভ্যাকসিন যে নিয়েছেন সেটা কি হিন্দু ভ্যাকসিন ছিল? মোদীজির ভ্যাকসিন আলাদা আলাদা নিয়েছেন সবাই, ভারত সরকারের ভ্যাকসিন লাইনে দাঁড়িয়ে একসঙ্গে নিয়েছে। রেশন আনতে যাই আমরা মাথা পিছু 5 কেজি করে চাল বা গম বা আটা, আলাদা লাইন হয়, হিন্দুর আলাদা মুসলিমের আলাদা। একটা স্কিমের নাম বলুন, আমি বলবো ভোট দিতে হবে না, সব তৃণমূলকে দিন। যে স্কিমটা শুধু হিন্দুদের জন্য করেছে নরেন্দ্র মোদী, একটা স্কিমের নাম। বরঞ্চ নন্দীগ্রামে 30,000 ছেলে, 22,000 মুসলমান, 8,000 হিন্দু ছেলে বাইরের রাজ্যে কাজ করতে গেছে, সব বিজেপি রাজ্যে। তামিলনাড়ু কেরালা ছাড়া সব বিজেপি রাজ্যে রোজগার করে এখানে নিয়ে আসে। তারা ভালো আছে, আমরা ভালো নেই। অভিজিৎ বাবুকে জেতান, ভরসা করেন তো? মমতা ব্যানার্জি বলে আমার নাকি বাপ বেটার কোনো ভূমিকা নেই। সেলিমের লাশটা, দেহটা পাঁকে ফিতে দিয়েছিল সিপিএম ভাঙা বেড়াটিতে 2007 সালের 7ই জানুয়ারি। এই বাংলা তুলেছিল জাদুবাড়ি চলে শেখ সেলিমের লাশ, এই লোকটা তুলেছিল। এই লোকটা শহীদ জননী ফিরোজা বিবিকে এমএলএ করেছিল সুফিয়ান তাহেরের নাম কেটে দিয়ে। এই লোকটা আমাকে শিখাবেন আপনারা? রাস্তায় গেলে পিছন থেকে হাতি চলে বাজার, কুত্তা ভোকে হাজার। আমার কিচ্ছু করতে পারবে না, দেখবি আর চলবি লুচির মতো ফুলবি, কিচ্ছু করতে পারবে না আমার। আপনারা আমার সাথে থাকুন, আমার অনেক প্রোগ্রাম আছে, আরো ভালো করে বলবো। পরশুদিন বড় সভা আছে, 20-25 হাজারের সভা, কারণ মাননীয় পিসি বৈশাখলে অনেক বেড়ে গেছে। তারপরে আমাদের ভাইপো কালকে আসবেন হেলিকপ্টার চড়ে, তিনি কিছু ভাষণ বর্ষণ করবেন। পকেটে হাত ঢুকিয়ে তোর বাপকে ডাক, এরকম করে তোর বাপকে ডাক, পকেটে হাত ঢুকিয়ে। এত অসভ্য খালি মাল। 6 থেকে 11 নন্দীগ্রামের লড়াইতে কেউ দেখেছে? এই মা বেটাকে কেউ দেখেছে? 14ই মার্চের পরের দিন সকালবেলা এসেছিল, বলতে মাথা ঘুরে গেছে, অন্ধকার বলে অজ্ঞান বলে ছুটে পাইনি। হত কাটবো আমি, কই খাবে তুমি? সঙ্গে আছেন তো? আছেন তো? ভোট 1 নম্বর বোতামে দেবেন তো? আমি আবারও বলি, শুধু সনাতন হিন্দুদের ভোটে নয়, সবাই মিলে আমরা ভারতবাসীর ভোটে, নন্দীগ্রামবাসীর ভোটে, আমরা সবাই ভোটার, মাঝখানে কোনো প্রাচীন নেই। একসঙ্গে জেতাবো এবং কমসে কম 30,000 লিড অভিজিৎ গাঙ্গুলি যাতে নন্দীগ্রাম থেকে পায়, সেই ব্যবস্থা আপনারা করবেন। আর বলে দি ভয় পাবেন না, আমি সর্বস্ত এলাকাতে আপনার নিরাপত্তার জন্য যথাযথ ব্যবস্থা নিচ্ছি। 23 তারিখ থেকে ক্যাম্প চালু হয়ে যাবে সেন্ট্রাল ফোর্সে। প্রত্যেক বুথে 8 জন করে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী থাকবে, আর প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে 2টো করে কিউআরটি থাকবে কেন্দ্রীয় বাহিনী। কোথাও কোনো পাড়াকে বাধা দিলে, কাউকে বাধা দিলে 15 মিনিটের মধ্যে পিটিয়ে সোজা করে সবকে নিয়ে আসবে। আর গোটা গোটা 5-7টা গুন্ডা এখানকার প্রধানও খুব লাফাচ্ছে, বেশি লাফাবেন না, লাফালে সাউদ্দিনের মতো অবস্থা হবে, লাফালে হাবিবুর রহমানের মতো অবস্থা হবে। একটু স্লো চলুন বন্ধু। শামসুল মিয়া বড় লাফাচ্ছে, যে ব্যাংকে চাকরিটা পেয়েছে না, 7 মিনিটটা যান, আমি ঠিক করবো হতে।
বলে গেলাম ঠিক করবো আমি। আমার খাতায় নাম উঠে গেলে খুব মুশকিল আছে, আর কেউ না জানে নন্দীগ্রাম জানে। আর আপনাদের বলি আমরা 11টা 12টা প্রদান করেছি, 11টা প্রদান করেছি। আপনি আসুন হরিপুরের প্রধান, এই যে এই বোনটাকে আমরা হরিপুরে প্রদান করি জয়নাথ দেবী। এটা বিজেপি সবাইকে নিয়ে চলতে জানে, আর ওরাই ভাগাভাগিটা করে। আমি উদাহরণ দিয়ে গেলাম, এরপরে সিদ্ধান্ত আপনার। আপনি ভাবছেন পঞ্চায়েতের মতো ভোট করে দিলে ধরে, পঞ্চায়েতে দূরের কথা 21-এর মতো ভোট করতে দেবো না। লাঠি দিয়ে আসছে তেল মাখি কেন্দ্রীয় বাহিনী। 25 তারিখে একটাকেও রাস্তায়, শুধু ভোটার যাবে আই কার্ড নিয়ে ভোট দেবে চলে আসবে, একটাকেও রাস্তায় ঘুরতে দেবো না। বিশ্বাস রাখেন আমার, আমি নিজে থাকবো না, আমি অন্য একেবারে ভোট দেবো। ফুল প্রোটেকশন আপনাদের দেবো, ফুল প্রোটেকশন। আর এই রাজ্য পুলিশের কোনো রং থাকবে না। ভালো থাকবেন। আব্দুল মান্নানের কীর্তি দেখুন, 100 দিনের কাজ না করে টাকা তুলেছে। আব্দুল মান্নানের স্ত্রী আঞ্জুমা খাতুন, দেখুন চোরদের কারবার দেখুন, যেখানে পাবে টাকা ঢেলে দিবে। ওই জন্য চিৎকার করতে থাকো, আমিও দেখতে থাকি। সরকার আমি করবো, রাজ্য সরকার আমি করবো, দেখবেন দেখবেন এখন থেকে ভদ্র হয়ে যাবে। আমাদের রাবিয়া বিবি মহোদয়, আমাদের এই বোনের উপর খুব অত্যাচার করেছে। আমি বোন দেখবো, শক্ত থাকবেন, ভালো করে লড়বেন, সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি, বন্দে বন্দে বন্দে।